বিয়েটা হয়ে গেল। আমিও বিবাহিত। আমারও এখন আলাদা ছোট্ট একটা সংসার হতো, কিন্তু এসে পড়লাম বড় বোনের সতীন হয়ে। হ্যাঁ, বিয়েটা তো হলো আমার বোন জামাই শায়ন মাহমুদের সাথে, যার সাথে ঠিক 6 মাস আগে আমার বড় বোন অনামিকা ইসলামের সাথে হয়েছিল। না, আপু মরেনি, বেঁচে আছে। তবু আমাকে তার সতীন হয়ে আজ থেকে এই সংসারের দায়িত্ব নিতে হবে। 5 মাস আগে যখন ভাইয়া আপু ফ্যামিলি ট্রিপ থেকে ফিরছিল, তখন হঠাৎ অ্যাক্সিডেন্টে ভাইয়ার বাবা মা মারা যায়, আর আপু চলে যায় কোমায়। মেরুদণ্ডের হাড় ভেঙেছে, মাথায় আঘাত লেগেছে। মা বাবাকে হারিয়ে সায়ন ভাইয়ার পৃথিবী তো অনামিকা আপু। সব ভালোই চলছিল, কিন্তু ওই যে কপালে লিখুন। আমার ক্ষেত্রেও তাই হলো। আপুর জন্য রাখা নার্স আপুর টেক কেয়ার করেনি, সেই মূল্য আমাকে আমার জীবন দিয়ে দিতে হলো। কোনো কালেই আমি আমার বাবার প্রিয় ছিলাম না, আমার জায়গায় ছেলে আশা করেছিল। তো তাই হয়তো আমাকে মেনে নিতে পারেনি। সেদিকে আপু তার চোখের মনি, বড় মেয়ে। আপুর দেখাশোনা করার জন্য আমাকে তার সতীন করার কোনো প্রয়োজন ছিল কি না আমি জানি না। তবে বিগত 15 মিনিটে যতটা আন্দাজ করেছি তা হলো: 1, আমাকে বিয়ে দিলে বাবার ঘাড়ের বোঝা কমবে। 2, সংসারটা নিজের মনে করে আগলে রাখবো। যদিও আমাকে বলা হয়েছে আপুর আমানতের সব। আচ্ছা, আমিও তো এখন সায়নের স্ত্রী, তাহলে কি করে এসব আপুর আমানত হলো? 3, মেয়ের জামাই যদি পরনারীতে আসক্ত হয়ে যায়, যদি আপুকে না রাখে, তাই তার জন্য তার বেড পার্টনার দিয়ে গেল। আপু তো কোনো একদিন সুস্থ হবে, সেদিন কি জবাব দেবে তারা? তার ভালোবাসার সংসারে কি আপু আমাকে মেনে নেবে? ডায়েরিতে কথাগুলো লিখে আয়নার সামনে দাঁড়ালো অতসী। কিছুক্ষণ আগেই তার বিয়ে হয়েছে, অথচ তার শরীরে নেই কোনো হলুদের গন্ধ, কোনো বিয়ের সাজ। চুপচাপ আয়নায় নিজেকে দেখছে সে। গলার নিচে বেশ কালো হয়ে গেছে, কপালের বাঁ পাশে ব্যান্ডেজ লাগানো। ঠোঁট কেটেছে, হাত পায়ে কালশিটে। ফোনটা নিয়ে গেছে ওর বাবা, তাই তো চাইলেও প্রিয় মানুষটাকে আর দেখতে পারবে না। তার ছবিও যে অতসীর জন্য অনেকটা সহজ যোগান দিত, এক হিসেবে ভালোই হয়েছে। সে তো মুক্তি চেয়েছিল, আজ পেয়েও গেল। আচ্ছা, সে কি জানে সে মুক্তি পেয়েছে? দরজায় নক পড়ছে। শায়ান ভিতরে এলো। কেন যেন অতসীকে তার সহ্য হচ্ছে না। শায়ান প্রচণ্ড ভালোবাসে অনামিকাকে, তাই তো তার জন্য বাধ্য হয়ে তার সতীন আনলো। হ্যাঁ, সতীন। এই মেয়েকে শায়ান সেও দেখবে না। অনামিকার জীবন্ত লাশ হলেও ওকে নিয়ে শায়ন সারা জীবন কাটিয়ে দিতে পারবে। অতসীকে ডেকে শায়ন বলল, দেখো অতসী, আমি জানি তুমি মেনে নিতে পারছো আমাকে, কিন্তু আমি তোমাকে মানতে পারবো না। আমার কাছে কখনো কোনো অধিকার চাইবে না। তোমাকে বিয়েটা শুধুমাত্র আনার জন্য করা। তুমি অনার খেয়াল রাখবে, এতেই হবে। তাছাড়া আর কোনো কিছুই আমার থেকে আশা করবে না। এই বাসায় যথেষ্ট শালীন হয়ে চলবে, যখন তখন যেন ওড়না ছাড়া না দেখি। আর এবার ছেলেদের পিছনে ছাড়বে। তুমি এখন মিসেস শায়ান মাহমুদ, আশা করছি মাথায় রাখবে। ভাইয়া, একটা কথা ছিল। বলো। আসলে আমি টিউশনি করাতাম, মূলত আমার লেখাপড়া তাতেই চলতো। তো আমি আসলে একটু বের হতাম, সন্ধ্যার আগে ফিরে আসবো। শান কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেল। ফিরে এসে অতসীর সামনে না অতসীর গায়ে টাকা ছুঁড়ে মারলো আর বলল, নার্সকে আমি 25,000 দিয়ে রেখেছিলাম, এখানে 30 আছে, প্রতি মাসের 1 তারিখে পেয়ে যাবে, কিন্তু মাইন্ড ইট, অনার যত্নের যেন ক্ষতি না হয়। ঠোঁটের পাশে লেগে আবার একটু রক্ত আসলো। কষ্ট লাগছিল, কিন্তু প্রকাশ করেনি। কি লাভ? টাকাগুলো রেখে অনামিকার কাছে চলে এলো অতসী। আপুর সব টাইম টেবিল করতে হয়, লিকুইড খাবার দেওয়া হয়। অতসী খাবারের চার্ট দেখে খাবার বানিয়ে এনে খাইয়ে দিল। হাত মুখ মুছিয়ে কাপড় চেঞ্জ করে দিয়েছে। অতসীর আপু খুব সুন্দরী, তাই তো শায়ন ভাইয়া তো মতো স্বামী পেয়েছে। দুজন দুজনের সমান সমান, রূপে গুণে কিংবা শিক্ষায়। আপুদের বিয়েটা হলো ঘরোয়াভাবে। কথা ছিল ট্রিপ থেকে ফিরে এসে বড় করে আয়োজন করবে, কিন্তু তার আগে সব ওলটপালট হয়ে গেছে। এসব ভাবতে ভাবতে কখন যে অতসী ঘুমিয়ে গেছে তার খেয়াল নেই, কারণ সারাদিন না খাওয়া শরীরে টান ছিল না।
ঘুম যখন ভাঙলো তখন বুঝতে পারলো ও কোথা থেকে পড়ে যাচ্ছে, কারো কথার শব্দ শুনতে পারছে। এই বেহায় মেয়ে, এত সাহস কি করে হয় আমার অনার পাশে ঘুমানো? অনার জায়গা নিতে চাও? এটা আমার আর অনার খাট। এই ঘরে তুমি আসবে, কিন্তু অনার সংসারে ঢোকার চেষ্টা করবে না। সাহস কি করে হয় এই খাটে স্পর্শ করার? এখানে অনা ব্যতীত অন্য কোনো মেয়ের জায়গা নেই। কথাগুলো বলে সায়ন জোরে ধাক্কা দিয়ে ফেলে দিল। অথচ হাত পা কাঁপছে। ঘুম ঘুম চোখে দরজার কাছে দুপা মুড়ে বসে অস্ফুট স্বরে ডেকে উঠল, মা। চলবে। দায়িত্বের সংসার সৌরভের সুবাসিনী পর্ব 1। দায়িত্বের সংসারে সৌরভের সুবাসিনী পর্ব 2। অতসীর মা মাগরিবের নামাজ পড়ে কেবল দু চোখ বন্ধ করছিল। হঠাৎ মনে হলো অতসী ডাকছে। চোখ খুলে দেখে মেয়ে তো নেই, থাকবেই বা কী করে? মেয়ে তো অনামিকার বাসায়। অতসীর বাবা, মেয়েটার একটু খোঁজ খবর। কতবার বলছি আমাকে অতসীর বাবা বলবা না, বলছি না অনামিকার বাবা বলে ডাকতে। কেন অনামিকার বাবা বলে ডাকবো? অতসী আমার বড় সন্তান, তাই অতসীর বাবা বলেই ডাকবো। অতসী না, অনামিকা আমাদের সন্তান। হ্যাঁ মানছি, অনামিকা আমাদের সন্তানের মতো। কিন্তু কেন আপনি নিজের মেয়ের সাথে এমন করেন? কোন দায়িত্ব তো পালন করলেন না? মেয়েটাকে কোনোদিন আদর করে মা ডাকটাও ডাকলেন না। অথচ কি, তোর মেয়ের জন্মের সময় আমার থেকে সব কেড়ে নিয়েছে, ভুলে গেছিস? শোন, অনামিকা আমাদের প্রথম সন্তান। ও আমাদের সন্তান, আর কারো না। ওর থেকে প্রথম মা বাবার ডাক শুনেছি। আর হ্যাঁ, আমার মেয়েটা 5 মাস পর কোমা থেকে ফিরেছে, কিন্তু প্যারালাইজড। সব শুনতে পাচ্ছে অথচ রেসপন্স দেখাচ্ছে না। সময় মতো দেখাবে। এখন ওর সেবা যত্নের প্রয়োজন, তাই অতসীর ওখানে থাকা বেশি দরকার। মেয়েটার পরীক্ষা চলছে। তোর মেয়ে জজ হবে না ব্যারিস্টার, যে এত পড়তে হবে? আপনি কি মানুষ? অনামিকাকে তো কোথায় কোথায় আমার মায়ের সাথে তোর অপয়ার তুলনা করবি না। ভুলে যাস না, তোর ওই মেয়ে জন্মের সময় আমার অনামিকার মাকে খেয়েছে। আমার অনামিকাকে অনাথ করেছে। আমার থেকে আমার কলিজার টুকরো বোনকে কেড়ে নিয়েছে। এসব আপনি কি বলছেন? ও কিভাবে নেবে? সেদিন যা হয়েছিল সবটা অ্যাক্সিডেন্ট মাত্র, কিন্তু সেদিন ওই মেয়ে জন্ম নিল অনামিকাকে অনাথ করে। না, অনামিকা অনাথ হবে কেন? অনামিকা তো পেয়েছে মা বাবা হিসেবে মামা মামিকে। কিন্তু আমার মেয়েটা জন্মের সাথে সাথে অনাথ হয়েছে। আমি অতসীর প্রতি দায়িত্বের অবহেলা করিনি, তাই বুঝি অনামিকার সতীন বানিয়ে রেখে এলেন? আমার অনামিকা মা সুস্থ হলে সব ঠিক হয়ে যাবে। দোয়া করো অনামিকা একটু একটু করে রেসপন্স করুক। অনামিকা সুস্থ হলে কি করবেন? সায়ন অতসীর ডিভোর্স দেবেন? আমার মেয়েটার জীবন না। আমিনুল ইসলাম আর কথা বাড়ায় না, চলে যায়। তার কাছে উত্তর আছে কি নেই। কিন্তু অনামিকা তার দায়িত্ব, তার বোনের শেষ অংশ। অনামিকার জন্য সে সব করবে। কখনো জানতে দেবে না অনামিকা তাদের সন্তান না। অনামিকাকে আগলে রাখবে সবটা দিয়ে। ডক্টর এসে অনামিকাকে চেক আপ করছে। অনামিকার রেসপন্স খুব কম। ব্রেনে অনেকটা অংশ কাজ করছে খুব ধীরে। 5 মাস কোমায় থাকার জন্য কি হাত পা খুব একটা নাড়াচ্ছে না। কিন্তু সব বোঝা যাবে টেস্টের রিপোর্ট আসলে। অনামিকা কোমা থেকে বেরিয়েছে 7 দিন, কিন্তু অতসী মেয়েটা বেশ যত্ন করছে। বোঝাই যায় মেয়েটা খুব ভালোবাসে বোনকে। প্রতিদিন বোনের পাশে গিয়ে নিয়ম করে বসে থাকতো। 4 দিন আগে যখন অনামিকা প্রথম রেসপন্স করলো, তখন সায়ন জেদ ধরলো বাসায় নিয়ে আসবে আর রাখবে না। কথা মতো তাই হলো। কিন্তু আজ সকালে সায়ন অফিস যাওয়ার পর নার্স নিজের মতো বসে ফোনে কথা বলছিল। এদিকে অনামিকার শ্বাস টান উঠে খুব খারাপ অবস্থা হয়ে যায়। এমনিতেই অনামিকার অ্যাজমার সমস্যা রয়েছে। ভাগ্যিস শাহান ফিরে আসে। তারপর খুব কষ্টে সবটা সামাল দিয়ে ডক্টর ইফাত। শাহান ইফাত অনেক দিনের বন্ধু। স্কুল কলেজের গণ্ডিকে এরা একত্রে পার করেছে। শাহানের সব সিদ্ধান্তে ইফাত সাহায্য করেছে। এমনকি অনামিকাকে পটানোর জন্য যা যা করা প্রয়োজন সব করেছে। ফ্যামিলি রাজি করানোর ক্ষেত্রেও ইফাতের অবদান অনেক। কিন্তু আজ অতসীর সাথে যেটা হলো মেনে নিতে পারেনি ইফাত।
অনামিকার দেখাশোনা করার জন্য বিয়ে করার কি প্রয়োজন ছিল? তাছাড়া মেয়েটার জীবনকে অনিশ্চিত করার কি খুব প্রয়োজন ছিল? একদিন না একদিন অনামিকা সুস্থ হবে, তখন অতসীর কী হবে? কারো কোনো মাথা ব্যথা কি নেই এই বিষয়ে? অবশ্য অতসীর বাবার আজ যে রূপ ইফাত দেখেছে, তাতে করে ইফাত বুঝে গেছে। আর যাই হোক, এই মেয়ের প্রতি তার বাবার কোনো দরদ নেই। এসব ভাবতে ভাবতে হঠাৎ কল এলো ইফাতের ফোনে। স্ক্রিনে শায়নের নাম। অনামিকার রিপোর্ট কোনো নাগাদ পাওয়া যাবে? আসবে 2-1 দিন পর। শায়ন, তুই কি ফ্রি আছিস? হ্যাঁ। অতসীকে কেন বিয়ে করলি? জানি না। জানি না মানে কি? তুই অন্তত মেয়েটাকে বিয়ে না করলে পারতি। মানে? অতসী তো পালানোর চেষ্টাও করলো। পরিণাম দেখলি তো? যদি তুই একবার না করতি তাহলে তো বিয়ে হতো না। ও পালানোর চেষ্টা করলে বলেই তো বিয়েটা করলাম। মানে? যে মেয়ে আমরা সবাই থাকতে অনামিকাকে ছেড়ে পালাতে পারে, সে মেয়ে আমার অজান্তেও পালাতে পারে। অতসী পালাচ্ছিল কারণ ও বিয়ে করবে না বলে। মেয়েটার ভবিষ্যৎ শেষ করে দিলি। ওর মনে তো লাড্ডু ফুটছে। মানে কি? অতসী বারবার অনামিকাকে হিংসে করতো, আর সবার সামনে এমন ভাবটা করতো যাতে করে মনে হয় কিছুই জানতো না। অনামিকার সব জিনিস ওর চাই, এমনকি আমাকে ওর চাই। তুই জানিস অতসী কতটা ক্যারেক্টারলেস মেয়ে? কত ছেলের সাথে ওর চলাফেরা। আমার সাথে অনামিকার বিয়ে ঠিক জেনেও আমাকে চাইতো। এমনকি অনামিকাকেও ধমকিয়েছিল ও যে কোনো মূল্যেই আমাকে বিয়ে করবে। এসব তোকে কে বলেছে? তুই নিজে দেখেছিস এমন কিছু? না, অনা এসব বলেছিল। বাহ, ভালো তো। তাহলে বলতে হয় তুই অতসীর মনের ইচ্ছা পূরণ করলি। না, আমি ঠিক সে পরিমাণ কষ্ট ওকে দিব যতটা অনামিকাকে অতসী দিয়েছে। যতটা অনামিকা কেঁদেছে ঠিক ততটা কাঁদাবো। তুই দিন দিন মানসিক রোগী হয়ে যাচ্ছিস। যখন বুঝতে পারবি তখন অনেক দেরি হয়ে যাবে। হয়ে যাবে না, অলরেডি হয়েছে। মেয়েটাকে পারলে মুক্তি দিয়ে দে, এখনো সময় আছে। শায়ন কোনো কিছু বলে না। প্রতিশোধ তো সবে শুরু। অনামিকার প্রতি কষ্টের হিসেব তো অতসীকে দিতে হবে, তারপর না হয় মুক্তির কথা চিন্তা করা যাবে। স্টাডি রুম থেকে বেরিয়ে বেডরুমে যাওয়ার সময় অতসীর রুম পড়ল। আজ তাদের বাসর রাত। অতসী কি তার জন্য অপেক্ষা করছে নাকি? 7-5 ভেবে অতসীর রুমে গেল শায়ন। বেঘরে ঘুমাচ্ছে সে। নিষ্পাপ লাগছে, কিন্তু মিস অতসী, তোমার এই চেহারার পিছনে যে এক জঘন্য ব্যক্তি লুকিয়ে আছে, যাকে শায়ন টেনে হিঁচড়ে বের করে আনবে। খুব ইচ্ছে ছিল তোমার, তাই না, আমার বউ হওয়ার? এর জন্য তুমি এত জঘন্য খেলায় মেতে উঠেছিলে। সেদিন তোমার জন্য আমার পরিবার শেষ করে দিয়েছো। তোমার জন্য আজ আমার এই অবস্থা। সব থেকেও নেই, তোমাকে তো আমি ছাড়বো না। তুমি কতটা অসহায় হতে যাচ্ছ তুমি নিজেও জানো না। অনামিকার প্রতি করা তোমার প্রতিটা অত্যাচারের হিসাব তুমি পাবে। আমার মা বাবাকে খুন তুমি করেছো। যেদিন যদি সেদিন যদি তুমি জঘন্য নাটকটা না করতে, তাহলে আমি এত ডেসপারেট হতাম না। অ্যাক্সিডেন্ট হতো না। অনামিকার মান সম্মান নিয়ে খেলতে চেয়েছিলে না তুমি? তোমাকে আমি মাঝ রাস্তায় বেইজ্জত করব, চলবে? দায়িত্বের সংসারে সৌরভে সুবাসিনী। পর্ব 3। বিয়ের পর দিন মেয়েদের জীবনে সকালটা হয় অনেকটা মুগ্ধতায় পরিপূর্ণ সকাল। স্বামী সংসারে প্রথম সকাল, নতুন জীবনের নতুন অধ্যায়। কিন্তু অতসীর জন্য এমন কিছুই নেই। অনামিকার সংসার, অনামিকার স্বামী সম্পর্কে সে তার সতীন হলেও অতসীর কোনো জায়গা হয়তো এই সংসার হবে না। আফসোস নেই। যার বাবার সংসারে সে ছিল না থাকার মতো, এটা তো আবার তার বাবার আদরের মেয়ের সংসার। মাঝে মধ্যে অতসীর মনে হয় সে তার বাবার মেয়ে না, না হলে তার বাবা তার সাথে এতটা খারাপ কিছু করতো না। ছোটবেলায় অনামিকা হয়তো সত্য বলতো অতসীকে রাস্তায় কুড়িয়ে পেয়েছিল। প্রথমে বিশ্বাস করতো না, কিন্তু যখন থেকে ওর বাবাও রাস্তার মেয়ে বলে ডাকতো, তখন থেকে অতসী নিজেও মনে করে হয়তো তাকে সত্যি রাস্তায় কুড়িয়ে পেয়েছে। সকাল সকাল ঘুম ভাঙলো অতসী। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তার চা খাওয়া খুব দরকার। মেয়েটা খুব চা কর। চা বানিয়ে রুমে যেতে শায়নের ডাক পড়লো। কয়েক চুমুক সবে নিয়েছে, কিন্তু শায়নের চেল্লানিতে আর চা। সারের মতো চেঁচাচ্ছেন কেন? কি বললা? না মানে ডাকছিলেন কেন? তোমাকে এমনি এমনি মাসে 30,000 টাকা দিয়ে ডাকিনি। যাও, আনাকে ফ্রেশ করো।
অতসী কোনো উত্তর দেয় না, চুপচাপ অনামিকাকে ফ্রেশ করিয়ে খাইয়ে দিয়ে আসে। শায়ান স্টাডি রুমে বসে বসে সব দেখছিল। অতসীকে সে বিশ্বাস করে না, তাই কাল রাতে সিসি ক্যামেরা লাগানো হয়েছে পুরো রুমে। অতসী অনামিকার সাথে উল্টাপাল্টা কিছু করলে ওকে শেষ করে দেবে। অতসী যখন অনামিকার পা মুছিয়ে দিচ্ছিল তখন শায়ান হাসতে থাকে, বিদ্রুপে হাসি, ডুব দেয় অতীতে। কল দেওয়ার পর অনেকক্ষণ যাবৎ কান্না করছে অনামিকা। ওর প্রতিটি নাক টান দিয়ে কান্নার সুর যেন তীরের মতো বিচ্ছে। না, কি হয়েছে? কিছু না। কাঁদছো কেন? কাঁদছি না তো। আমি বুঝি তো কেউ কিছু বলেছে। এবার অনামিকের কান্নার বেগ বেড়ে গেল। ফোপাতে ফোপাতে বলল, অতসী বাসার কোনো কাজ করে না, সব কাজ আমি করি। আজ একটু পানি আনতে বলেছি বলে ও আমাকে যা ইচ্ছে বলে গালি দিল। আর জানো কি বলল? কি? আমাকে নাকি সারা জীবন ওর দাসীবান্দি হয়ে থাকতে হবে, ওর বাসায় কাজ করে খেতে হবে। কথা বলেই আবার কাঁদতে থাকে অনামিকা। শায়ানের প্রচণ্ড রাগ সেদিন উঠলেও কিছু করতে পারেনি। কিন্তু আজ মিস অতসীকে সে অনামিকার দেখাশোনা করার জন্যই রেখেছে, যে অনামিকার কাজের লোক ব্যতীত কিছুই নয়। অনামিকা বুঝতে না পারলেও অনুভব তো করতে পারবে। ঘোর কাটলো ফোন কলে। শায়ানের ফ্রেন্ড আরহান কল দিয়েছে। পেশায় সে অ্যাডভোকেট, শায়ানের লিগ্যাল অ্যাডভাইজারও বলা যেতে পারে। শায়ান, তুই কি শিওর? হ্যাঁ, কিন্তু এতে অতসীর লাইফ রিস্কে পড়তে পারে। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট হার, আই জাস্ট ওয়ান্ট দ্যাট ম্যান। ভেবে বলিস, আজ থেকে অতসী তোর নামে পরিচিত হবে, যেখানে অনামিকের পরিচয় ঠুনকো নয়, বলতে গেলে অস্তিত্ব নেই। কারণ কেউ কিন্তু জানে না যে অতসী না অনামিকা তোর প্রথম স্ত্রী। আর এটা যদি হয় যে অ্যাক্সিডেন্টটা তোর বিজনেস রাইভালদের মধ্যে কেউ করেছে, তাহলে কিন্তু অতসী হবে ওদের নেক্সট। আমি এটাই চাইছি, ওরা নেক্সট মুভ দিক, কেননা এতে ওর পিছনে কে আছে বেরিয়ে আসবে। তুই অতসীকে টোপ হিসেবে ব্যবহার করছিস। মেয়েটার লাইফের একটা মূল্য আছে, যদি ওর কিছু হয়। ওনার থেকে অ্যাটাকারদের দূরে রাখার এর থেকে ভালো কোনো উপায় আমি এখন আর দেখছি না। যা ভালো বুঝিস কর। শায়ান অনামিকার বিয়েটা ঘরোয়াভাবে হয়, আগেই কাউকে জানায়নি, কারণ বিজনেস ট্রিপ ছিল। শায়ান চেয়েছিল ফিরে এসে বিয়ে করবে বেশ ধুমধামে, কিন্তু অতসীর অত্যাচারে অনামিকা প্রায় মন খারাপ করে থাকতো। শায়ান বুঝতো না কেন অনামিকা এসব সহ্য করে। ওর বাবাকে জানালেই তো অতসী ওকে জ্বালাতে পারে না, কিন্তু অনামিকা ওর বাবাকে জানাতে নারাজ। এদিকে অনামিকার মন খারাপ দেখে কোনো মতে বিয়ে করে ওকে নিয়েই শায়ান বিজনেস ট্রিপে। সাথে শায়ানের বাবা মা ছিল, কারণ শায়ান ছিল একমাত্র সন্তান, আর ওর বাবা ওর মাকে ছাড়া কোথাও যেত না। দিনগুলো বেশ ভালোই কাটছিল, স্বপ্নের মুহূর্ত ছিল। অনামিকার হাসি খুশি চেহারা, বাবা মা, সব মিলিয়ে সময়টা শায়ানের জন্য অমূল্য। কিন্তু কিন্তু অতসীর জন্য সব শেষ হয়ে গেল। অতসী 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 এই মেয়েকে শায়ান ছাড়বে না, কোনো দিন না। তোমার অতসী, এই অতসী। জি বলুন। 1 কাপ চা দাও। 5 মিনিটের মধ্যে। 7 মিনিটের মাথায় অতসী চা নিয়ে দাঁড়িয়ে শায়ানের সামনে। মুচকি হেসে শায়ান চায়ের কাপে হাত দেয়। অন্য হাতে অতসীর হাত ধরে হেঁটে বেসিনের সামনে নিয়ে গিয়ে ওর বাম হাতে পুরো 1 কাপ গরম চা ঢেলে দেয়। অতসী চিৎকার করতে নিলে বলে ভুলেও চিৎকার করবে না, অনা ঘুমে। অতসী দাঁতে দাঁত চেপে সহ্য করে, চোখ দিয়ে পানি তো পড়ছে। শায়ান অতসীর কানের কাছে গিয়ে ধীরে ধীরে বলে, যার বউ হওয়ার জন্য এত কাঠখট্টা করলে, তার সম্পর্কে এটা জানো না যে সে চা না কফি পছন্দ করে? কফি চাই। 5 মিনিট সময়, না হলে আবার এমন হবে মাইন্ড ইট মিস অতসী। অতসী চুপচাপ চলে গেল। শায়ান রুমে এসে থম মেরে বসে গেছে। অতসী কাছে যেতে এমন কেন ফিল হলো? মেয়ের চুলে তো মারাত্মক স্মেল, কী দেয় চুলে, আর এত লম্বা চুল। বরাবরই শায়ানের লম্বা চুল পছন্দ হলেও অনামিকার চুল এত বড় রাখতো না গরমের কারণে। উফ, কী সব ভাবছে। দ্রুত ফোন বের করে ম্যানেজারকে কল দিয়ে আজকে পার্টি সম্পর্কে সব কাজ দেখে নিতে বলল। আর সে মিসেস শায়ান মাহমুদ হিসেবে অতসীকে পরিচয় করিয়ে দেবে। অতসী হয়তো চিন্তাও করতে পারবে না যে পরিচয় সে এতদিন পেতে চেয়েছিল, সে পরিচয় পেয়েও ওর জীবনে কতটা বিপদ ডেকে আনছে।
কথাগুলো ভেবে বিদ্রূপে হাসি হাসতে হাসতে পিছনের দিকে ঘুরতেই শাওনের মনে হলো কেউ ওর দিকে গরম কিছু একটা ছুঁড়ে মেরেছে। উফ, গলার দিকে বুকে জ্বলে যাচ্ছে। চোখ গরম করে শাওন তাকাতেই দেখে অতসী দাঁড়িয়েছে, যার হাতে কফির মগ। তার মানে অতসী গরম কফি শাওনকে ছুঁড়ে মেরেছে। এত সাহস কী করে হয় ওর? কিছু বলার আগে অতসী বা হাতের তর্জনী নাড়িয়ে বলল, মিস্টার শায়ান মাহমুদ, ভুলেও আমাকে এতটা অবলা নারী ভাববে না। আমি স্টার জলসার কোনো সিরিয়ালের নায়িকা নই যে আপনি অত্যাচার করবেন আর আমি সহ্য করব। মনে রাখবেন, আপনি যদি বুনোল হয়ে থাকেন তাহলে আমিও বাগাতে চলবে। দায়িত্বের সংসারে লেখিকা সৌরভের সুবাসিনী, পর্ব 4। অতসী এমন একটা কাজ করতে পারে এটা শাওনের চিন্তা ভাবনার বাইরে ছিল। অবশ্য অনামিকাকে ও যেভাবে প্রতিনিয়ত অত্যাচারগুলো করত, এখানে আজকের বিষয় কিছুই না। ফ্রেশ হয়ে অনামিকার কাছে গিয়ে বসে শাওন। শাওনের দু হাতের মাঝে অনামিকার ডান হাত। কথা ছিল আজকে ঠিক নতুন বইয়ের মতো করে সাজিয়ে ঘরে তুলবে। সে রাতে যখন ওরা মালয়েশিয়াতে রিসেপশনের শপিং করছিল, সে রাতেও অনামিকা খুব খুশি ছিল। হঠাৎ শাওনের ফোনে মেসেঞ্জারের ওই রিকোয়েস্ট মেসেজ ছবিগুলো সব উলটপালট করে দিল। কেন সেদিন যে অনামিকাকে শাওন কষ্ট দিয়েছিল, ওসব ছবি মেসেজ দেখার পর শাওনের একবারের জন্য মনে হয়নি সেসব ফেক। অনামিকা বারবার বলেছিল এসব অতসীর করা, ও গ্রাফিক্সের কাজ শিখেছে, ও এসব করেছে। কিন্তু শাওন তখন অনামিকাকে বিশ্বাস করেনি। রেগে অনামিকা গায়ে হাত তুলল। নেক্সট ফ্লাইটে বিডিতে ফিরে এয়ারপোর্টে থেকে বনানী বাসায় আসার সময় অ্যাক্সিডেন্টটা হলো। অ্যাক্সিডেন্টে মা বাবার স্পট ডেথ। অনামিকার বেশ লাগলো। শায়ানের পায়ে লেগেছিল। ড্রাইভারের ডান হাত চলে যায়। পিছন থেকে ট্রাক এসে ধাক্কা দেয়। শায়ানের মা বাবাকে মাটি দেওয়ার সামর্থ্য হয়নি শায়ানের। এতটা দুর্বল ছিল, অসহায় হয়ে পড়েছিল। শুধুই অতসীর জন্য বিষয়টা শায়ান পরে চিন্তা করে। অতসী অনামিকাকে শায়ানের জন্য ফেক স্ক্রিনশট বানিয়ে শায়ানকে পাঠায়। শায়ান বিশ্বাসও করে, কিন্তু ফিরে আসার পর ওদের অ্যাক্সিডেন্টের বিষয়টা অজানা। কে করিয়েছিল এসব? শায়ানের আপনজন বলতে এখানে শুধু ওর স্ত্রী। ওর স্ত্রী হবে অ্যাটাকারদের জন্য নেক্সট, তাই টোপ হিসেবে অতসীকে ব্যবহার করবে। নিজের রুমে বসে গলার লকেটটা হাতে নিয়ে দেখছিল অতসী। দিহানের দেওয়া শেষ চিহ্ন। আচ্ছা, দিহান কি কখনো জানবে যে অতসী কতটা কষ্টে আছে? নাকি সে কখনো খোঁজ নেবে না? হয়তো নেবে না, কারণ অতসী শুধুই তার জন্য অপমানের ছিল। সে পাইলট, আর অতসী ন্যাশনালের স্টুডেন্ট। তার আগে পিছে কত মেয়েরা ঘুরে, আর সেখানে অতসী ব্যাকডেটেড। বোরকা পরে বিলাসিতা নেই, আসলে বিলাসিতা করার ক্ষমতা নেই। উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলি থাকলেও ক্লাস 8-এর পর বাবার কাছ থেকে 2 পয়সাও পায়নি। অতসীর প্রতি দিহানের যা ছিল সবটা ছিল মোহ, আবেগ বা নেশা। 3 মাসের ছোট্ট সুসম্পর্ক তো আরও 2 মাস আগেই শেষ করে দিয়েছে দিহান। আসলে সবাই দুর্বলকে নিশানা করেন কিনা, তবে দিহান তো অতসীর জন্য ছিল এক আশার ক্ষীণ আলো, যে ক্ষীণ আলো শক্তি যোগাত। ফোনের ওয়ালপেপারে দিয়ে রাখা দিহানের ছবি দেখে প্রতিদিন মুচকে হাসত অতসী। কাল খুব চেষ্টা করেছিল পালিয়ে যেতে, কিন্তু ভাগ্য সহায় হলো না। কিভাবে থাকবো তোমায় ছাড়া দিহানজি? তুমি তো আমায় ভুলে বেশ আছো, আমি কেন পারলাম না? জানো তো আমার না বিয়ে হয়ে গেছে তোমার বন্ধুর সাথে। জানো তো আমি না এখন কারো দ্বিতীয় পক্ষ, আপুর সতীন। অন্যের সংসার আমাকে সামলানোর জন্য বন্দি করে রাখা হয়েছে। আমাকে নিয়ে যাও না দিহানজি, এখান থেকে প্লিজ নিয়ে যাও। আমি পালানোর চেষ্টা তো কম করিনি, কিন্তু পারছি না। আমি পারছি না দিহানজি। কথাগুলো বলে লকেটটা ঠোঁটের কাছে নিয়ে কেঁদে ওঠে অতসী। জীবন কি শুধু কেড়ে নিতে জানে? হালকা গোলাপি রঙের শাড়ি পরেছে অতসী। পার্লার থেকে মেয়েরা এসে সাজিয়ে দিল। বউ লাগছে। এই সাজের জন্য অতসী অনেক অপেক্ষা করেছিল। ও নীল বেনারসি পরবে আর দিহান পরবে সাদা পাঞ্জাবি। কিন্তু আজ সব নিয়তি। খুব কাঁদতে ইচ্ছে করছে। দিহানের লকেটটা খুলে ড্রয়ারে রেখেছিল। শায়ান বেশ গয়না দিয়েছে, কিন্তু সেসব মন ছুঁয়ে যায়নি। দিহানের দেওয়া লকেটটা পরে নিল। শায়ানের দেওয়া গয়নার নিচে পড়ে গেলেও অতসীর শরীরের সাথে মিশে গেল।
সাদা রঙের শার্টের সাথে অ্যাশ কালারের স্যুট, হালকা গোলাপি রঙের টাই, ম্যাচিং করে মেটাল বেল্টে রোলেক্স সাবমেরিন রিস্ট ওয়াচ। জুতার ব্র্যান্ডটা অতসী জানে না। এক নজর দেখলো শায়ানকে। হ্যাঁ, সুপুরুষ যথেষ্ট স্মার্ট, কিন্তু অতসীর কাছে সে দুনিয়ার সব থেকে বড় কাপুরুষ। হঠাৎ অতসীকে দেখে শায়ান টাই আগলা করে বিছানায় ফেলে দেয়। অতসীকে বলে টাই পরিয়ে দিতে। অনিচ্ছায় সত্ত্বেও অতসী এগিয়ে যায়। শায়ান যথেষ্ট লম্বা হয় নাগাল পাচ্ছিল না। টুল আনতে যাবে, তখন শায়ান ওর কোমর জড়িয়ে উঁচু করে তোলে। অতসী প্রথমে অবাক হলেও পরে বুঝতে পারে শায়ান কেন এমন করছে। কোমরের মাংস ভেদ করেছে মনে হয় শায়ানের নখ ততক্ষণে। অতসী দাঁতে দাঁত চেপে টাই বাঁধছিল। হঠাৎ একটু উঁচু হয়ে শায়ানের গলার বাঁ পাশের শার্টের কলার ধরে। শায়ান আরও একটু উঁচু করতে অতসী খুব জোরে শায়ানের গলার কামড় দেয়। এটা কী ছিল অতসী? শায়ান বেশ রেগে জিজ্ঞেস করে। অতসীও কোমরের পাশের শাড়ি উঠিয়ে জিজ্ঞেস করে, তাহলে এটা কী ছিল? আমাদের বিয়ে হয়েছে তো, তোমার শরীরে লাভ সাইন না থাকলে চলে? এক্স্যাক্টলি, আপনার শরীরেও তো থাকতে হবে, তাই আমিও দিলাম। শায়ান কথা বলে না, চুপচাপ ওরা বেরিয়ে যায়। অতসী বসে আছে স্টেজে, সবাই এসে অভিনন্দন জানাচ্ছে। অতসী মাথা নিচু করে বসেছিল। হঠাৎ কেউ একজন একগুচ্ছ কদম এগিয়ে দিয়ে বলে, কংগ্রেস ভাবিজি। কণ্ঠ শুনে অতসী ছলছল চোখে উপরের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলল, দিহানজি, চলবে। দায়িত্বের সংসারে লেখিকা সৌরভে সুবাসিনী পর্ব 5। অসি, তুমি এখানে? তুমি বউ সেজেছ কেন? কি ব্যাপার, কান্না করছো কেন? আর তোমার কপালে কি হয়েছে? ড্যাম, এই লেডি, কিছু তো বলো। ফোন অফ তোমার। আমার টেনশন হচ্ছে অতসী। অনামিকা কই? অনামিকা সুস্থ হয়েছে বলেই তো আজ এই পার্টি, কিন্তু তুমি? অসিবাবু, প্লিজ কিছু বলো। এতক্ষণ অতসী দিহানের দিকে তাকিয়েছিল। হ্যাঁ, একমাত্র দিহান পারে তাকে এসব থেকে মুক্তি দিতে। অতসী দু হাত দিয়ে দিহানের হাত শক্ত করে ধরেছে, যেমনটা দিহান ধরেছিল প্রথম দিন। দিহান বলার আগে শায়ান এসে দিহানের হাত থেকে অতসী হাত ছাড়িয়ে নিজের হাতে নিয়ে নেয়। অতসী ছাড়াতে চাইলেও পারে না। দিহান অবাক হয়ে তাকিয়ে আছে শায়ানের দিকে। কেউ একজন অ্যানাউন্সমেন্ট করে শায়ান অতসীকে নিয়ে। পরিচয় হয় ওদের সম্পর্কের সাথে। দিহান ডান্স করার জন্য বলেই অতসী না করে। শায়ান জোর করে অতসীকে নিয়ে পা বাড়ায় ডান্স ফ্লোরে। ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছিল। তুমি আপনা বানানে কা জুম সার পেহেন কা সে হেন। দিহান অতসীর সম্পর্কটা কেমন কেমন করে যেন শুরু হলো। তখন অনামিকাদের অ্যাক্সিডেন্ট হয়েছে। শায়ান অনামিকা হসপিটালে। অনামিকার রক্ত লাগবে, অতসী দিল। নিজেই বাঁচে না আবার রক্ত, কিন্তু রক্ত কেনা বেচা হারাম, তাই দিল। নামি দামি হসপিটালগুলোতে রোগীর সাথে থাকতে দেয় না। অতসীকে রেখে ওর বাবা চলে গেল। একে তো মেয়েটা এই শহরের নতুন, আরেক থাকবে যে এমন কোনো জায়গা নেই। অতসী যখন ব্লাড দিয়ে ওয়েটিং সিটে বসেছিল, খুব অসহায় লাগছিল। ওর বাবা অযথা রেখে গেল, কারণ না পারবে ও অনামিকার কাছে যেতে, না পারবে কিছু করতে। এদিকে হসপিটালের কেবিন সব বুকড। ইফাত নিজের চেম্বারে নিয়ে বসলো। মেয়েটাকে দেখে বরাবরই ইফাদের বড্ড মায়া হয়। মায়া না, করুণা না, জানা না। অনামিকার বিয়ের সময় মেয়েকে প্রথম দেখে ওরা সবাই। বিয়েটা হয় অনামিকাদের গ্রামের বাড়িতে। বিয়ে বাড়িতে বিয়েদের সাথে অনেকে অনেক মজা করেছিল। তেমন একটা মজা ছিল ওদের ফ্রেন্ডদের সবাইকে মরিচের গুঁড়া দিয়ে শরবত খাওয়ানো। যখন ফানটা বেশি হয়ে গেল, তখন মেয়েরা অতসীর নাম দিল। বাড়িভর্তি মানুষের সামনে ওরা বাবা ওকে বাঁশের ঝাড়ু দিয়ে ঢেল দেয়। ঝাড়ু গিয়ে লাগলো অতসীর কপালে। চুপচাপ দাঁড়িয়েছিল। বাবাকে বড্ড ভয় পায়। সেদিন ইফাত অতসীর কপালে ব্যান্ডেজ করে দেওয়ার সময় কয়েকটা মেয়ে এসে সরি বলে অতসী মুচকে এসে বলে, ব্যাপার না, আমি ঠিক আছি। ইফাত অবাক হলো। এমনটাও হয় বুঝি? বাবার কাছে তো মেয়ে মানে জান্নাত, অথচ অতসী এতটা অবহেলার পাত্রী কেন? তাছাড়া পুরো 3 দিন অতসীর ঘাড়ে বাড়ির যে কোনো দোষ চাপিয়ে ওকে বকা হতো, কিন্তু চুপচাপ শুনে যেত। প্রতিবাদ করলেই ওর বাবা এসে মারত। এমনকি বিয়ের দিন অতসীকে দূরে রাখা হলো। ধ্যানে আসার শব্দে ইফাদের ঘর কাটলো। ইফাত, কিছু মনে না করলে আমি অতসীকে নিয়ে যেতে চাচ্ছি। ওর বাবা আসলে এখানে ওর কি কাজ একটু বলবি? ওই লোকটার সমস্যা কি? মেয়েটাকে এভাবে কেন কষ্ট দিচ্ছে? আজব ক্যারেক্টার।
তুই ম্যানেজ করবে কিছু একটা বলে, মেয়েটার রেস্ট দরকার। দিহান কোনো কথা না শুনে অতসীর দিকে হাত বাড়িয়ে দেয়। বিশ্বাস করতে পারেন, সেদিনের মতো সেদিন পানিতে পড়তে দেয়নি, আজ এই শরীরে এই শহরের ভিড়ে। দিহানের সাথে বাসায় এসে চুপচাপ বসে আছে অতসী। বাসায় কি কেউ নেই? অতসীর সামনে দিহান ডাবের পানি আর জুস এনে রাখে। নিন। আমি ডাবের পানি খাই না, জুস। উফ। দিহান উঠে যায়, এক গ্লাস গরম দুধ নিয়ে আসে, তারপর বলে, এবার দয়া করে বলবেন না আপনি দুধ খান না। আসলে লাইক সিরিয়াসলি, আমি না শুনছি না। আমি ফ্রেশ হয়ে খেয়ে নেব। কিন্তু কি? আমি তো কোনো ড্রেস আনিনি। দিহান কিছু চিন্তা করলো, তারপর একটা শাড়ি এনে দিল। আমার মা বাবা নেই। মা গত বছর আর বাবা 7 বছর আগে মারা গেছে। একটা বোন, সে ইতালি। এটা আমার মায়ের শাড়ি, পরে নাও। আপনার মাপের হয়তো সব কিছু না, তবে মায়ের অনেক পুরাতন বিয়ের ব্লাউজটা এনেছি, এটা পরে নিন। আর হ্যাঁ, ফ্রেশ হয়ে জলদি আসুন, খাবার খেতে হবে। অতসী ফিরে এলো। দিহান কিছুক্ষণ তাকিয়ে থেকে চুপচাপ খেয়ে নিল। হাতে এক্সট্রা চাবি, মাস্টার কি আর একটা কার্ড দিল। এসব দিয়ে আপনার রুম না, সব রুমের লক খোলা যায়। দয়া করে এসব রাখুন আর ভিতর থেকে লক করে ঘুমাবেন। কেন? পুরুষ মানুষকে বিশ্বাস করতে নেই। এভাবে 2 দিন কাটলো। হঠাৎ করে অতসীর বাবা ওকে নিয়ে গেল। দিহানের অবস্থা খারাপ, ফোন নাম্বারটাও নেই, কিন্তু কি থেকে কি করবে, যাওয়ার সময় দেখা হয়নি। অতসীকে ইফাদের কেবিনে রেখে বেরিয়েছিল। যাওয়ার পর শুনে ওর বাবা ওকে নিয়ে গেছে। অতসী ফিরল 3 দিন পর। সে সময় কেবিন খালি হলেও দিহান ওর জীবনের সব থেকে বড় ডিসিশনটা নিল। অতসীকে জোর করে ওর বাড়ি নিয়ে গেল। বাড়ি ঢুকে অতসীকে কাউসে বসিয়ে ওর দোয়াতে নিজের হাতে ভরে নিল। কি হলো দিহান ভাইজান, এমন করছেন কেন? এ মেয়ে ভাইজান কেমন ডাক? আর আমি তোমার ভাই না? হ্যাঁ, জান বলতে পারো। দিহান জান না, বেশি বড় হয়ে যায়। তুমি আমাকে দিহান জি বলে রাখবে। জানের ছোট্ট মিষ্টি ভালোবাসার প্রথম অক্ষর দিয়ে জি। মনে হচ্ছে স্টার প্লাসের নাটক চলছে, আর আমি ন্যাকা নায়িকা যে তার নায়ককে ন্যাকামো করে জি জি ডাকছি। মনে হলে তাই, কিন্তু অতসী আমি অথচ আমি সত্যি তোমাকে আমার জীবনে চাই, আমার নায়িকা হিসেবে। এটা হয় না। আপনি আমার সম্পর্কে জানেন না, জানার প্রয়োজন বোধ করছি না, প্লিজ। অথচ আমি তোমাকে ভালোবাসি। এ থেকে বড় কোনো সত্যি বা কথা আছে বলে এখন ভাবছি না। আমার এলোমেলো জীবনে তোমাকে চাই, একটু সুখ চাই, একটু। তুমি যদি রাজি না থাকো তাহলে চুপচাপ কাল সকালে চলে যাও। আর রাজি থাকলে শুধু আমার বলা নামটা ধরে ডেকো, তাই হবে। সারা রাত অতসী খুব কেঁদেছে। দিহানের ঘুম উবে গেছে। সকালবেলা দিহান অতসীকে দিতে যাওয়ার জন্য বের হলে অতসী বলে, দিহানজি, যদিও স্টার প্লাসের সিরিয়ালের ন্যাকা ডাকের মতো লাগছে, তবুও ডাকছি দিহানজি। আর ইউ শিওর? আই লাভ ইউ সি। প্লিজ একটু 2 হাত ধরি, প্রমিস, এর বেশি আর কিছুই না। অতসীও সেদিন 2 হাত এগিয়ে দিয়েছিল। করতালিতে দিহানের ভাবনায় ছেদ পড়ল। খুব দ্রুত চলে যাচ্ছে সে। অতসী তার পিছনে যেতে নিলে শান আটকায়। কানে কানে বলে, মিসেস মাহমুদ, আমাকে এত বোকা মনে হয়? আমি সবটা জানি। আমি জানি দিহান তোমাকে ঠিক নিয়ে যাবে, তাই তো বিয়েটা করলাম, যাতে শুধু আমার অধিকার থাকে তোমার উপর, দিহান যাতে চাইলেও নিতে না পারে। আর হ্যাঁ, ভুলেও তোমার দিহান জানকে এসব বলবে না। নাহলে ওই যে 2 লোককে দেখছো দিহানের সাথে সাথে যাচ্ছে, ওরা তোমার দিহান জান ওহ দিহানজিকে শ্যুট করে দেবে। আশা করি তুমি চাইবে না তোমার জান এত দ্রুত মরে যাক। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।